নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে, সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো, যেটা ফর্ম হয়েছে বা বলা চলে আমরা চোখের সামনে একটা ইতিহাস তৈরি হতে দেখছি। ইসলামিক ন্যাটো আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে ধীরে ধীরে, ধাপে ধাপে, আরও এক্সপ্যান্ড করবে মেবি। এবার ইসলামিক ন্যাটো ব্যাপারটা কি, ভারতের কি কি থ্রেট রয়েছে, ভারতের কিভাবে রিয়্যাক্ট করা উচিত, এই তিনটে ব্যাপারে আজকে আমরা মূলত আলোচনা করব। তো প্রথম কথা, এই ইসলামিক ন্যাটো ব্যাপারটাকে বোঝা যাক। ন্যাটো জিনিসটা কি? ন্যাটো এই শব্দটার ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মানে মানে আমি যদি কোনো তথ্যের ঝামেলায় না যাই, একেবারে সোজা করে সবার বোঝার মতো করে বলি, বিশ্বযুদ্ধর পরবর্তী সময়ে ইউরোপ আমেরিকা মহাদেশের দেশগুলো বুঝতে পারল যে একা একা বেঁচে থাকা খুব কঠিন, কখন কি বড় বড় লড়াই চলে আসবে, কোন মহাশক্তি আমাকে অ্যাটাক করে দেবে, তখন আমার কি হবে। সেই সময় আমেরিকা এবং ইউরোপ মহাদেশের বেশ কিছু দেশ মিলে, যারা মূলত নর্থ আটলান্টিকের দিকে জিওগ্রাফিক্যালি অবস্থিত, তারা তৈরি করলো একটা গ্রুপ। সোজা কথা, একটা গ্রুপ, যে গ্রুপটার নাম হলো ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এই গ্রুপটার মধ্যে অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যে আমরা গ্রুপে এই রুল মেনে চলবো। তার মধ্যে আর্টিকেল 5 মানে 5 নাম্বার যে রুলটা ছিল, সেখানে মানে এখনো আছে, সেখানে লেখা আছে যে এই দেশগুলোর মধ্যে 30টার ওপর দেশ আছে, কোনো একটা দেশের ওপর যদি অ্যাটাক হয়, তাহলে গ্রুপে থাকা বাকি সমস্ত দেশ মনে করবে তাদের দেশের ওপর অ্যাটাক হয়েছে, এবং সমস্ত দেশ মিলে এই দেশটাকে, যার ওপর অ্যাটাক হয়েছে, তাকে বাঁচাতে যাবে। যে অ্যাটাক করছে তার বিরুদ্ধে গোটা গ্রুপটা লড়বে। এতে করে কি হলো? এতে করে গ্রুপে থাকা প্রত্যেক মেম্বার একটা সিকিউরিটির সেন্স ফিল করতে শুরু করলো যে আমি একা নই, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধবও আছে, একটা ফোন কল করলেই সবাই চলে আসবে। হয় না? আমাদেরও ছোটবেলায় হতো, তখন ওইরকম বয়স ছিল, এখন স্টুডেন্টরা রিলেট করতে পারবে। দাঁড়া, আমার এলাকায় একটা ফোন করবো, 20টা বন্ধু চলে আসবে। তো সেই রকম ব্যাপার আর কি, যে আমি একা নই, আমার বন্ধু বান্ধব আছে। এইবার ইসলামিক ন্যাটো ব্যাপারটা কি? ইসলামিক ন্যাটো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এই যে মেন ন্যাটো, এর গল্পটা কিরকম? মেন ন্যাটোর গল্প মানে ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, খুব একটা ন্যাটো অ্যাক্টিভেট হয়নি। মানে কোন কোন ঘটনার কথা আমি বলবো। ধরা যাক, আফগানিস্তানে আমেরিকা যখন অ্যাটাক করলো, আপনাদের অনেকের মনে থাকবে 2001 থেকে 2021, 20 বছর আমেরিকা ছিল আফগানিস্তানে। কোন দেশ খুব একটা এসছে আমেরিকাকে সাপোর্ট করতে? কিছু দেশ 100-200 সোলজার পাঠিয়ে দিয়েছিল। আপনি দেখুন, যখন আপনার আমেরিকা ইরান এই মুহূর্তে লড়াই চলছে, ন্যাটোর কোন দেশ আমেরিকাকে হেল্প করতে খুব একটা এগিয়ে এসছে? আজ কেউ এগিয়ে আসেনি। তো আমেরিকা যার জন্য মাঝে মধ্যেই রেগে যায়, ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে উল্টো পাল্টা বলে, বলে পেপার টাইগার, কাগুজে বাঘ, হ্যাঁ ক্ষমতা কিছু নেই আমাদের, মানে আমেরিকার সিকিউরিটি নিয়ে এতগুলো দেশ বেঁচে আছে, আর মুখে হম্বিতম্বি করে যে আমরাও আমেরিকার বিপদে যাব, কেউ তো এলো না। তো এই হচ্ছে ন্যাটোর এ যাবৎকালের হিস্ট্রি। আর্টিকেল 5 আজ অব্দি অ্যাজ সাচ দেখা যাচ্ছে না যে অ্যাক্টিভেট হচ্ছে। এবার ইসলামিক ন্যাটো জিনিসটা কোত্থেকে এলো? যখন ইসলামিক দেশগুলো, এবার এই দেশগুলোকে আমরা ইসলামিক দেশ বলছি কেন? ন্যাটোয় যে দেশগুলো রয়েছে তার মধ্যে মেন দেশগুলো তো খ্রিস্টান, ওদের আমরা খ্রিস্টান দেশ বলছি না কেন? বলছি না তার কারণ, এই যে আরব ওয়ার্ল্ডের মোটামুটি 56টা দেশ, এই দেশগুলো নিজেদের আইডেন্টিটিতে প্রথমেই রাখে ইসলামিক রিপাবলিক। ঠিক আছে? তো এই দেশের জীবনচর্যা থেকে শুরু করে, মূল্যবোধ থেকে শুরু করে, আইন থেকে শুরু করে সবকিছুর ওপরে এরা রিলিজিয়ানকে রাখে, ইসলামকে। ঠিক আছে? আপনি যদি ফ্রান্সে যাচ্ছেন, তাহলে বলবেন যে ক্রিশ্চানিটি অফ ফ্রান্স বা এরকম কিছু, তারাও ক্রিশ্চানিটি মেনটেন করে, বাট তারা জিওপলিটিক্সকে জিওপলিটিক্সের মতো করে বোঝে, বাকি জিনিসকে বাকি জিনিসের মতো করে বোঝে। বাট এই ইসলামিক ওয়ার্ল্ড যাকে বলে, মুসলিম দুনিয়া, এই দেশগুলোর একটা কমন পয়েন্ট দেখা যায় যে এরা সব কিছুর ওপরে ইসলামকে রাখে জেনারেলি। সেই জন্য
এই দেশগুলো যখন একটা ন্যাটো তো বানাচ্ছে না, ন্যাটোর মতো একটা গ্রুপ বানাতে চেষ্টা করছে, তাকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। ন্যাটো কারণ ন্যাটোর মতো ন্যাটো অলরেডি তৈরি হয়ে আছে, সেই গ্রুপের রেফারেন্সে বলা হচ্ছে। এবং যে দেশগুলো এই নতুন গ্রুপ তৈরি করতে যাচ্ছে তারা ইসলাম কনসেপ্টের ওপর সেই দেশগুলোর জন্ম হয়েছে, সেই দেশগুলো ওই থিওরিতে চলে, তাই এটাকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। এই অবধি ক্লিয়ার? ওকে, এবার সেকেন্ড পয়েন্ট, ইসলামিক ন্যাটোর দরকারটা কেন? দরকার তার কারণ, দেখুন অরিজিনাল ন্যাটো মূলত তৈরি হয়েছিল রাশিয়া বা ইউএসএসআর কে আটকানোর জন্য। ইসলামিক ন্যাটো কেন তৈরি হচ্ছে? নিশ্চয়ই কোনো ভয় আছে, সেই ভয় থেকে বাঁচার জন্য। ভয়টার নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ইরান পর্ব মিটে গেলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তুর্কি এবং পাকিস্তান। কে জানিয়েছে? নাফতালি বেনেট। নাফতালি বেনেট অল্প কিছু দিনের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এবং এখন বিরোধী দলনেতা, মানে আমাদের দেশের সিস্টেমে রাহুল গান্ধী এবং বেঞ্জামিন নেতানিয়াহুর পর উনি প্রধানমন্ত্রী হবেন এরকম হাই সম্ভাবনা। বাট ইসরায়েলের মানে মেন আনন্দের ব্যাপারটা কি জানেন তো? ওরা নিজেদের দেশের সিকিউরিটি নিয়ে এতটা কনসার্ন না। বেঞ্জামিন নেতানিয়াহু যদি বলে যে আমরা নিজের দেশের সিকিউরিটির জন্য স্ট্রিক্ট সার্চ করব, যাকে পাবো ছুঁড়ে ফেলে দেবো, তো বেঞ্জামিন নেতানিয়াহু বলবে আমি ছুঁড়ে ফেলবো না, আমি থাপ্পড় মেরে ছুঁড়ে ফেলবো। ওদের কম্পিটিশন করে কে নিজের দেশকে কত বেশি সিকিউরিটি দিতে পারে। বেঞ্জামিন নেতানিয়াহু থেকে নাফতালি বেনেট দু কাঠি ওপরে। আর আমাদের দেশে কি হয় জানেন তো? আমাদের দেশে কোনো একটা দল সরকারে রয়েছে, তারা যদি বলে, ধরুন আমরা দেখেছি, আমি ইতিহাসের উদাহরণ যদি দেখি, আমি ইন্টারনাল পলিটিক্স নিয়ে কথা বলি না, জেনারেলি উদাহরণ দেওয়ার জন্য বলছি। মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মানে মুখ্যমন্ত্রী তখন ছিলেন না, তারও আগে, মুখ্যমন্ত্রী হওয়ারও আগে উনি সাংসদ ছিলেন, সেই সময় সংসদে উনি কাগজ ছুঁড়ে মেরেছেন এইভাবে যে আমাদের রাজ্যে বাংলাদেশ থেকে ইল্লিগাল অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, আটকাতে হবে। এবার উনি যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তখন দেখা যাচ্ছে ওগুলো নিয়ে আর কিছু করছেন না। কেউ পাওয়ারে রয়েছে, সে হয়তো বলছে আমি এসআইআর করে যারা অবৈধ আছে তাদের বের করব। বিরোধী দলের কি বলা উচিত? বিরোধী দলের বলা উচিত বের করব না, ওদের থেকে সমস্ত ইনফরমেশন বের করে, যে কে আধার কার্ড করে দিয়েছে, কে ভোটার কার্ড করে দিয়েছে, এদের তো বের করবই, তাদেরকেও পাকড়াও করব। এইটা হচ্ছে দেশের জন্য কম্পিটিশন হওয়া উচিত। বাট আমাদের দেশে কি হয়? এক দল বলছে আমরা এদের বের করে দেবো, আরেক দল বলছে কেন বের করবেন, এটা তো মানবাধিকার। আবার এরাই যখন সরকারে চলে যাবে ওরা বিরোধী হয়ে যাবে, এরাই হয়তো উল্টো গাইবে। দুটো দলই। আমাদের দেশে এটা সমস্যা। এই জন্য ইসরায়েলের মতো এগোতে পারে। শাসক বলছে ন্যাশনাল সিকিউরিটি স্ট্রং করব, বিরোধী বলছে না কেন করবেন, বিরোধী বলছে আমি এলে আরো বেশি করব। পাবলিকের কাছে অপশন আছে, কাকে চুজ করবে। এ 10 বলে তো এ 12 বলে, এ 12 বলে তো এ 15 বলে। তো দিস ইজ দ্য কান্ট্রি ইসরায়েল। সেখানে আমরা বহু পিছিয়ে আছি, বহু। নাফতালি বেনেট এখন বিরোধী দলনেতা, সে পরিষ্কার বলছে যে আমাদের দেশের নেক্সট শত্রু হচ্ছে তুর্কি এবং পাকিস্তান। জিও পলিটিক্স নিয়ে আলোচনা করছে, দেশের মানুষকে বলছে বিরোধী দলনেতা যে এবার আমাদের এদের বিরুদ্ধে লড়তে হবে। তো ইসলামিক কান্ট্রিগুলো পরিষ্কার যে নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হলে তো গল্প আছে। আর নাফতালি বেনেট যেটুকু বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী হবেই ইসরায়েলের। বেঞ্জামিন নেতানিয়াহুর বয়সও হয়েছে এবং পপুলারিটিও কমছে। নেক্সট নাফতালি বেনেট। দেন আমাদের একটা গ্রুপ ফর্ম করতে হবে। একা একা তো লড়া যাবে না, সবাই মিলে যাতে ইসরায়েলের সঙ্গে লড়তে পারি, কারণ ইসরায়েল তো ছাড়বে না। এই হলো নিড, প্রয়োজনীয়তা। এবার 3টে দেশ এই ডিফেন্স প্যাক্ট সই করেছে, পাকিস্তান, সৌদি আরব আর তুর্কি। ওদের নাম আগে ছিল তুর্কি, বা এখন ওরা নিজেদের বলে তুর্কিয়ে। যাই হোক, আমরাও তুর্কিয়ে লিখেছি। এবার কোন দেশের কি প্রয়োজনীয়তা আমরা আগে বুঝে নিই। দেখুন, পাকিস্তান আর সৌদি আরব আগেই ডিফেন্স প্যাক্ট সাইন করে রেখেছিল, ওই ডিফেন্স প্যাক্টেই নতুন যোগ দিয়েছে তুর্কি। ঠিক আছে, সৌদি আরবের প্রয়োজনীয়তাটা আপনি বুঝুন। সৌদি আরব একটা জিনিস ভালো করে বুঝে গেছে, এই যে ইরান অ্যাটাক করতে শুরু করলো,
আমেরিকা বাঁচালো কোথায়? আমেরিকা তো জাস্ট বলছে যে আমি সিকিউরিটি দিচ্ছি তোমাকে, বাট কোনো গ্যারান্টি নেই। আমেরিকার এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাটা ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় গোটা পৃথিবীর কাছে ফাঁস হয়ে গেছে। আগেও ছিল, বাট ওরা সুগার কোটিং করে আটকে রেখেছিল, ফাঁস হতে দেয়নি। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর এই উপকারটা করে দিয়েছে। তো সৌদি আরবকে বাঁচাবে কে? সৌদি আরব এটাও জানে যে ইসরায়েল তো টার্গেট করবেই করবে একদিন। এদিকে ইরান রয়েছে, শিয়া সুন্নি প্রবলেম, ওদিকে ইসরায়েল রয়েছে, মুসলিম ইহুদি প্রবলেম। তো বাঁচাবে কে? ইউরোপ সিকিউরিটি দেওয়ার জন্য রেডি নেই। অপশন একটাই পড়ে থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো, পাকিস্তান আর তুর্কি। কেন পাকিস্তান? কারণ নিউক্লিয়ার উইপেন আছে। এমন কোন দেশের সঙ্গে যদি ডিফেন্স প্যাক্ট করা যায় যার কাছে নিউক্লিয়ার উইপেন আছে, তাহলে খুব ভালো হয়। আর কেন তুর্কি? তার কারণ তুর্কি অ্যাডভান্স টেকনোলজি তৈরি করছে আজকাল। মনে করে দেখুন, পাকিস্তানকে অনেক ড্রোন পাঠিয়েছিল তুর্কি। তুর্কি নিজে অ্যাডভান্স টেকনোলজি তৈরি করছে। এবং সেকেন্ড, আর সৌদি আরব আর তুর্কি দুটো দেশেই সুন্নি মেজরিটি। তো মুসলিম ওয়ার্ল্ডে শিয়া সুন্নি তো মারাত্মক দ্বন্দ্ব, তো সুন্নি কমননেস তুর্কির সঙ্গে পাওয়া যাচ্ছে। সৌদি আরব বাধ্য এই স্টেপটা নিতে। তুর্কির কি প্রয়োজনীয়তা? তারা কেন এলো এই স্টেপের মধ্যে? তুর্কি পরিষ্কার যমদূতের মুখ থেকে নিজের নাম শুনতে পাচ্ছে। নাফতালি বেনেট যমদূত আছে এই মুহূর্তে, যেই প্রধানমন্ত্রী হয়ে যাবে যমরাজ হয়ে যাবে। স্বয়ং যমরাজের মুখ থেকে শুনতে পাচ্ছে যে নেক্সট টার্গেটের নাম হচ্ছে তুর্কি। তো ও তো বাঁচার জন্য প্রাণপণে পই পই করে দৌড়াচ্ছে, চোঁচা দৌড় আমাদের গ্রামের ভাষায়। তো ও গিয়ে পেয়েছে সৌদি আরবকে, ধর থামছে সৌদি আরবকে, যদি সৌদি আরব বাঁচাতে পারে। কেন? তুর্কি কি ভাবছে সৌদি আরব কি করে বাঁচাবে? সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো, কারণ আমেরিকা যে ডলার ইকোসিস্টেমটা তৈরি করেছিল সেটা সৌদি আরবের মাধ্যমেই তৈরি করেছিল। ইকোনমির কোনো একটা ভিডিওতে আমি বলেছি সেটা। এবার ইসরায়েলের সঙ্গেও ব্যাক চ্যানেল নেগোসিয়েশন সৌদি আরবের চলছে। ইসরায়েল যখন তুর্কিকে অ্যাটাক করবে, যাতে সৌদি তুর্কির বন্ধু হিসেবে আমেরিকাকে আর ইসরায়েলকে বুঝিয়ে রাখতে পারে, তুর্কির এই প্রয়োজনীয়তা রয়েছে। থার্ড, পাকিস্তান, এর কোনো প্রয়োজনীয়তা অ্যাজ সাচ নেই। এর একটা প্রয়োজনীয়তা, মনে মনে ভয় বাড়ছে যে ভারত চেঞ্জ হচ্ছে, ভারত চুপচাপ মুখ বুজে আর মার খায় না, পাল্টা মার দেয়। ভারত যখন পেটাবে তখন বাঁচাও বাঁচাও বলে যাতে তুর্কি আর সৌদির কাছে যেতে পারি। সেকেন্ড, তার থেকেও মানে একের থেকেও বড় এদের যেটা 2 নাম্বার চিন্তা ভাবনা, সেটা হচ্ছে সৌদি আর তুর্কির মোটামুটি একটা ডিফেন্স প্যাক্টে সইটই করিয়ে দিতে পারলে, যদি একটু টাকা পয়সা পাওয়া যায় দুটো দেশ থেকেই, তুর্কির কাছে অ্যাডভান্স টেকনোলজি ইত্যাদি আছে, সৌদির কাছে টাকা আছে, দুটোই যদি একটু পাওয়া যায়, কদিন খেয়ে পড়ে বাঁচতে পারবো। তো পাকিস্তানের ধান্দা নিয়েই চলে। ইসলামাবাদ পিস টক ফেল হয়ে গেছে, আবার কিছু একটা, আমাদের গ্রামের ভাষায় বলে ফোপর দালালি, আবার কিছু একটা ফোপর দালালি করে দুটো দেশের মাঝখানে মিডিয়েশন করে একটু যদি টাকা পয়সা বাগানো যায়। পাকিস্তান এই চিন্তায় আছে। তো 3টে দেশের থট প্রসেস, অবজেক্টিভও বোঝাতে পারলাম। এবার গ্রাউন্ড রিয়ালিটি কি? গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে কচু, কিচ্ছু হবে না। আপনি দেখে নিন, এরকম ডিফেন্স প্যাক্ট এর আগেও বহু হয়েছে। সেই ডিফেন্স প্যাক্ট অ্যাক্টিভ হতে পেরেছে যেই দেশগুলো বর্ডার শেয়ার করে। আপনি দেখুন, রাশিয়া আর নর্থ কোরিয়া বর্ডার শেয়ার করে, ডিফেন্স প্যাক্ট আছে। নর্থ কোরিয়ার সেনা কিন্তু ইউক্রেনে লড়ছে রাশিয়ার হয়ে। আর ইতিহাসে আপনি দেখে নিন, এরকম যেখানে যেখানে ডিফেন্স প্যাক্ট আছে, দুটো দেশ অনেকটা দূরে, একে অপরকে বাঁচাতে যায়নি। ইরান তো সৌদি আরবে টার্গেট করলো, পাকিস্তান গেল বাঁচাতে? গেলই না, খালি সই করে যাচ্ছে কাগজে। এবার গোটা পৃথিবীর কাছে যেটা হিউমিলিয়েশনের পাত্র হচ্ছে, খিল্লির পাত্র হচ্ছে, ভগবান জানে পাকিস্তান কি বুদ্ধি নিয়ে চলে। যে ভাই তুমি ডিফেন্স প্যাক্টে সই করে এলে, এবার তোমার বন্ধুকে মারছে, পাকিস্তান আর যাবে না বাঁচাতে, ও খালি পরের আবার ডিফেন্স প্যাক্টে সই করতে যাবে। তো এখানে অ্যাজ কিছু হওয়ার নেই। কালকে যদি ইরান অ্যাটাক করতে শুরু করে সৌদি আরবের ওপর, পাকিস্তান যাবে বাঁচাতে? অসম্ভব, কোনোদিন যাবে না।
কয়েকদিন ফোনই ধরবে না, আবার একটা সই করতে চলে যাবে। এবার আপনাদের অনেকের মনে হচ্ছে স্যার গ্রাউন্ড রিয়ালিটি যাই হোক, বাঁচাতে যাক না যাক, খাতায় কলমে তো হচ্ছে, এটাকে হালকাভাবে নেওয়া উচিত না। ইন্ডিয়া ইসরায়েল একটা ডিফেন্স প্যাক্ট হয়ে যাক, আয় এবার কে আসবি, তব না আয়েগা মজা, এটা অনেকের মনে হচ্ছে। বিশেষ করে যারা ইয়াং ছেলে মেয়ে আছো তাদের তো বেশি করে মনে হচ্ছে। হয়ে যাক, দেখা যাক কার কত শক্তি। ইন্ডিয়া কি এটা করবে? একদম করবে না। কারণ জিও পলিটিক্স আবেগে চলে না, ম্যাচিউরিটিতে চলে। আমারও যখন বয়স কম ছিল আমিও এরকম ভাবতাম। দেখুন, ইসরায়েল প্রত্যেক সেকেন্ড ডেতে প্ল্যান করে আমি কার সঙ্গে আবার নেক্সট যুদ্ধটা করব। তো বাঁচেই যুদ্ধের মধ্যে, ওদের থট প্রসেসই ওটা। ইন্ডিয়ার সবসময় আমি যেটা বলি না, গোল কি আছে, টার্গেট কি আছে, অ্যাসপিরেশন কি আছে, ইন্ডিয়ার গোল এবং অ্যাসপিরেশন আলাদা। ইন্ডিয়ার গোল এবং অ্যাসপিরেশন এখন আরো অন্তত 20টা বছর যে করে হোক বিভিন্ন যুদ্ধ থেকে অ্যাভয়েড করে, হ্যাঁ আর পাকিস্তানের যদি একান্ত মরার ইচ্ছে হয় যে ইন্ডিয়াকে খোঁচাতেই থাকবো তখন তো মারতেই হবে। না হলে কোনো ঝুট ঝামেলায় না গিয়ে নিজের দেশের লিভিং স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন করা, এটাই ইন্ডিয়ার নেক্সট 20 বছরের প্ল্যান। 2047 থেকে নেক্সট প্ল্যান তৈরি হবে, সেটা পরের ব্যাপার। কারণ দেখুন, আমি মনে করতে পারি আমি যখন ছোট ছিলাম, লিভিং স্ট্যান্ডার্ড মানে কি? বসবাস করা। আমাদের সময় জেনারেলি বেশিরভাগ ঘর হতো মাটির দেওয়াল, টালির বা টিনের বা অ্যাডবেস্টারের ছাদ। তো অনেক প্রবলেম ছিল না, শীতকালে হাওয়া আপনি আটকাতে পারবেন না, বর্ষাকালে স্যাঁতস্যাঁতে মেঝে, দেওয়াল ভেঙে পড়ার একটা ভয় থাকে, বৃষ্টি পড়ছে কখনো ফুটো হয়ে। তো গ্র্যাজুয়ালি আমাদের দেশের আস্তে আস্তে, এখনো কি পুরো আমরা করতে পেরেছি? পারিনি। ঘরগুলোকে আস্তে আস্তে মানুষের পাকা বাড়ি হতে শুরু করলো। হ্যাঁ, কিছু মানুষ আরেক স্টেপও এগিয়ে গেছে, সেটা খুব ভালো ব্যাপার। তারা হয়তো মেঝেতে মার্বেলও বসাচ্ছে। দেখুন, মার্বেলের মেঝে করা এটা নেসেসিটি নয়, এটা লাক্সারি। ভালো ব্যাপার, করছে সে তো ভালো হচ্ছে। মার্বেল মিস্ত্রির পেট চলছে, মার্বেল ইন্ডাস্ট্রি চলছে, ইকোনমি বাড়ছে, খারাপ কিছু না। কিন্তু মার্বেল না থাকুক সবাইকে পাকা বাড়িতে তো এনে দিতে হবে। লিভিং স্ট্যান্ডার্ড বেটারমেন্ট মানে কি? লিভিং স্ট্যান্ডার্ড বেটারমেন্ট মানে ধরুন রান্না। আমাদের সময় মা কাকিমা সবাই রান্না করত কাঠের উনুনে, পাতা দিয়ে, কঞ্চি দিয়ে। কঞ্চি মানে বাঁশ গাছের যে সরু ডালগুলো, ওগুলোকে কঞ্চি বলে। নতুন অনেকে হয়তো যারা শহরে থাকে জানবে না, বাচ্চারা তাদের বলছি। তারপর গ্যাস এলো। যখন গ্যাস এলো আমার মনে আছে মা আর কাকিমা বলতো, মানে আমাদের যৌথ ফ্যামিলি এখনো, যে এই গ্যাস কিন্তু খালি ওই যখন খুব বৃষ্টি পড়বে রান্নাঘরে যেতে পারবো না, ঘর থেকে রান্নাঘর তো দূরে হয়, এখন যদিও একসঙ্গে হয়ে যায়, আগেকার দিনের বাড়িতে দূরে থাকতো, তখন খরচ করব গ্যাস। তারপর আস্তে আস্তে সব রান্নাই গ্যাসে হয়। এখন ফ্ল্যাটে ইন্ডাকশনে হচ্ছে, মাইক্রোওয়েভে হচ্ছে। তো ওই ধোঁয়ায়, আজকে যখন আমি রান্না করি আমার মাকে ওই ধোঁয়ায় কষ্ট পেতে হয়েছে সেই সময়। আজকে আমার মাকেও কষ্ট পেতে হয় না, আমিও যখন রান্না করি ধোঁয়া লাগে না, ইন্ডাকশনে করছি, গ্যাসে করছি, মাইক্রোওয়েভে করছি, ওই মারাত্মক তাপ লাগে না বৈশাখ মাসের দুপুরবেলার রান্নার। তো লিভিং স্ট্যান্ডার্ড বেটারমেন্ট হচ্ছে না। সবাই কি হতে পেরেছে আমাদের দেশে? পারেনি এখনো। তো সবাইকে স্ট্যান্ডার্ডে আনতে হবে। লিভিং স্ট্যান্ডার্ড মানে কি? যানবাহন। আমাদের সময় সাইকেল বিশাল ব্যাপার ছিল, যে 5 জন এই গ্রাম থেকে ওই গ্রামে যাবে, তো যদি একটা সাইকেল থাকে সে রডে আর কেরিয়ারে দুজনকে বসাবে, দুজনকে রেখে আসবে, বাকি মানে 3 জন বেরিয়ে গেল, বাকি 2 জন হেঁটে হেঁটে এগোচ্ছে, সে আবার মাঝ রাস্তায় ফিরে এসে এই 2 জনকে নিয়ে চলে গেল। তখন সবাই ভাবতাম আর একটা যদি সাইকেল হয় কি ভালো হতো। এবার আস্তে আস্তে সব বাড়িতে সাইকেল হয়েছে, কিছু বাড়িতে স্কুটি বাইক হতে শুরু করেছে, কিছু বাড়িতে 4 চাকাও হয়েছে। খুব হাতে গোনা 1-2 জন মানুষ হয়তো সেকেন্ড 4 চাকার কথাও ভাবছে। সেটা নয় লাক্সারি, বাট অন্তত সব বাড়িতে বাইক স্কুটি তো হতে হবে। একটা 4 চাকাও তো স্পোর্টস কার না হোক, নর্মাল 4 চাকা হওয়াটা দরকার। সেখানে কি আমরা পৌঁছে গেছি? পৌঁছাইনি, আমরা পৌঁছাচ্ছি। তো আমাদের টার্গেট, আমাদের গোল এখন যুদ্ধ করা নয়, আমাদের এখন এই জিনিসগুলোর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, যে এটা আগে আমরা অ্যাচিভ করে ফেলি, তারপর
কমিউনিকেশন কত প্রবলেম ছিল, ঝড় জল হচ্ছে, বাবা চাকরি করত, তো কখন ফিরবে, ট্রেন বন্ধ হয়ে গেছে হয়তো তার ছিঁড়ে, বা সাইকেল নিয়ে ফিরতে পারছে না স্টেশন থেকে, বাড়ির সবাই জেগে বসে আছে চিন্তা করছে, কারণ কিছু ফোন করার উপায় নেই। টেলিফোন এলো, মোবাইল ফোন এলো, বাড়িতে একটা মোবাইল মানে বিশাল ব্যাপার। তখন একটা মজার অ্যাড উঠেছিল যখন আস্তে আস্তে মোবাইলের দাম কমলো, যে একজন ফুচকাওয়ালা দাদা সে মোবাইল বের করছে, সবাই অবাক, হ্যাঁ ফুচকাওয়ালার কাছে মোবাইল, মানে সমাজে যারা কম উপার্জন করে তাদের কাছে মোবাইল কি করে থাকবে। আজকে সবার কাছে মোবাইল আছে। আজকে যখন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে কল করে নেয় ওয়াইফ, বাবা মা, কোথায় আছিস, রাস্তায় নেই তো, গাড়িতে থাকলে গাড়ি সাইডে আছে তো। তো মানুষের চিন্তা অনেক লাঘব হচ্ছে। তো আমাদের এই বেটারমেন্ট গুলো করতে হবে আগে, না? আমরা এখন যুদ্ধে জড়িয়ে পড়তে পারি না। যারা বাচ্চারা রয়েছে, জেন জি, জেন আলফা, অধর্মের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আর 20টা বছর পর। ততদিন ধৈর্য রাখতে হবে, দেশটাকে আরো এগিয়ে নিতে হবে। তোমরাই করবে সেটা, যারা বাচ্চারা আছো, রাইট? এবার দেখুন, হুথিরা টেস্টিং করে নিয়েছে এদের ডিফেন্স প্যাক্টের অবস্থা। হুথি জঙ্গি সৌদি আরবের ঠিক নিচে থাকে ইয়েমেনে, বলেছিলাম সপ্তাহখানেক আগের একটা ভিডিওতে বা দিন 10 আগের ভিডিওতে। ওরা জাস্ট রিসেন্ট সৌদি আরবের উপর অ্যাটাক করেছে, পাকিস্তানও যায়নি, তুর্কিও যায়নি। তো এই তো এদের ডিফেন্স প্যাক্টের অবস্থা। তো আমাদের এরকম কোন ডিফেন্স প্যাক্ট করে, যে ইসরায়েলের সঙ্গে ডিফেন্স প্যাক্ট করে নিলাম, ইসরায়েলও প্রত্যেক সেকেন্ড দিন যুদ্ধ করতে যায়, ওদের সঙ্গে আমাদেরও যেতে হবে। কারণ আমরা তো পাকিস্তান হব না যে ডিফেন্স প্যাক্ট সই করে দিয়ে চলে এসেছি আর আমরা যাই না। ওরকম ডিফেন্স প্যাক্ট থাকার থেকে না থাকা ভালো। যদি ডিফেন্স প্যাক্ট করতে হয় সেটার সম্মানও রক্ষা করতে হবে, যেতেও হবে কথা রাখতে। তো আমরা এখন এই ঝুট ঝামেলার মধ্যে পড়তে পারবো না। যদি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়, স্যার কি করব তাহলে? সৌদি আরব আর তুর্কি তো চলে আসবে। প্রথম কথা, 99% শিওর আসবে না। সৌদি আরব তো আসবেই না, তুর্কি কিছু ড্রোন ফোন পাঠাতে পারে। ইন্ডিয়াকে যেটা করতে হবে, কিছু করার নেই, ইন্ডিয়ার বিদেশ মন্ত্রককে বেশি দায়িত্ব নিতে হবে। সমস্ত দেশকে আগে ইনফর্ম করতে হবে যে আমরা টেরোরিজমের বিরুদ্ধে অ্যাটাক করছি, পাকিস্তান স্টেটকে অ্যাটাক করছি না। মেক ইট ক্লিয়ার। আপনারা কি টেরোরিজমকে সমর্থন করেন? অফিসিয়াল ভাবে কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমরাও করি। তো প্লিজ এই যুদ্ধের মধ্যে ঢুকবেন না, কারণ আমরা পাকিস্তানকে অ্যাটাক করছি না, আমরা পাকিস্তানের টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাটাক করছি। ইন্ডিয়ার তো কোনো উদ্দেশ্যও নেই যে পাকিস্তানে 20 কোটি লোক ঘুমোচ্ছে তাদের ওপর গিয়ে বোম ফেলে মেরে দিয়ে আসা। যে টেরোরিস্ট রয়েছে তাকে আমরা বাঁচতে দেবো না, আমাদের উদ্দেশ্য তো ক্লিয়ার। একটা শর্টস ভিডিও দিয়েছি চ্যানেলে, দেখেছেন তো? আননোন গানম্যান এখন আননোন পয়জন ম্যান হয়ে গেছে। কুবা মসজিদে ঢুকে একদম গেছে। এই চ্যানেলেই শর্টস ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। পাকিস্তানের জঙ্গি নেতা, কাল রাতে দিয়েছি। তো ইন্ডিয়াকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, বাকি দেশগুলোর সঙ্গে কমিউনিকেশন বাড়াতে হবে। আর আর যেটা করতে হবে, আমার নিজের দেশের ডিফেন্সকে এত স্ট্রং করতে হবে আমাদের যে 25টা দেশ কেন 50টা দেশ একসঙ্গে চলে আসুক, কিন্তু ভয় পাবে যে যত বড় গ্রুপ হই ভারতের সঙ্গে লাগতে যাব না, শেষ হয়ে যাব। সেই লেভেলে নিজেদের স্ট্রেংথ বাড়াতে হবে। গ্রুপ গ্রুপ বানিয়ে খেলাধুলো গুলো কি হবে? গ্রুপ গ্রুপ খেলে লাভ নেই, নিজের দমে লড়তে হবে। এত বড় ইসলামিক ওয়ার্ল্ড, মুসলিম দুনিয়া, এইটুকু পুঁচকে একটা দেশ ইসরায়েল কাঁপিয়ে রেখে দিয়েছে। দ্যাটস দ্য পাওয়ার। আর আমরা 140 কোটির দেশ হয়ে পারবো না? যে ভাই ভারতের দিকে চোখ তুলে তাকালে মিসাইল এসে পড়বে সঙ্গে সঙ্গে। ভারতকে কারোর সাপোর্ট নিয়ে চলতে হয় না। এই স্ট্রেংথ আমাদের অ্যাচিভ করতে হবে অ্যাজ আ কান্ট্রি। গ্রুপ বানিয়ে কোনো লাভ নেই। গ্রুপ ডেভেলপমেন্টের জন্য বানানো হবে, বাণিজ্যের জন্য বানানো হবে, অন্য প্রোগ্রেসিভ কাজের জন্য বানানো হবে। যুদ্ধের জন্য গ্রুপ বানিয়ে দরকার নেই, এই মুহূর্তে ভারতের উচিত না। 2047 পরবর্তীকালে দরকার হলে ভারতের ইন্টারেস্টে তখন ভারত ভেবে দেখতে পারে। এবার আপনি কি করবেন? কন্ট্রিবিউট করুন দেশের উন্নতিতে যেভাবে পারেন।
আর যারা যারা চাইছেন যে দেশের উন্নতিতে কিছু কন্ট্রিবিউট করবেন, টাকা দিয়ে নয়, কিছু কাজ করে, কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছেন না, ভেবে পাচ্ছেন না যে কিভাবে করবেন, আপনার জায়গায় বসে আপনার বাড়িতে থেকে আপনার নলেজ যেটুকু আছে সেইটুকু দিয়ে আপনি কি কাজ করতে পারেন বুঝতে পারছেন না, তো করবেন কি? তাহলে বলুন। আমি লাস্ট কয়েকদিন ধরে খুব করে এটা ভাবছি যে স্কিল বাংলা চ্যানেলের সমস্ত মানুষজনকে নিয়ে গ্রাউন্ড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো এরকম কিছু কাজকর্ম শুরু করা যায় কিনা। সামনে থেকে যতটা দায়িত্ব নেওয়া যায় আমি নেব, আমার টিম তো আছেই, এবার আমার টিমের মধ্যে আপনারাও আছেন, আপনাদেরকেও যে যার জায়গা থেকে যেটুকু পারেন অবশ্যই আমরা ডিটেল আলোচনা করব, সবাইকে নিয়ে যারা ইন্টারেস্টেড হবেন অ্যানাউন্সমেন্ট করব, প্রত্যেকের মতো করে ইম্প্যাক্ট ক্রিয়েট করে কিছু কাজ আমরা ছোট ছোট স্টেপে কাঠবিড়ালির ভূমিকা পালন করে করতে পারি। যদি আপনারা রাজি থাকেন তো আপনারা একবার কমেন্টে জানাবেন কারা কারা রাজি আছেন দেশের বেটারমেন্টের জন্য ছোট্ট ছোট্ট কিছু কিছু স্টেপ নিয়ে আমরা তৈরি করে নেবো একটা, চাইলে কিছু একটা নতুন নাম, নতুন পেজ, স্কিল বাংলা আর্মি, বা আপনারা কিছু একটা সাজেস্ট করবেন। মোট কথা আপনারা আগে কমেন্টে জানান কজন রেডি আছেন, কারা কারা রেডি আছেন। দিনে হয়তো 15 মিনিট সময় দিতে হলো। যদি রেডি থাকেন তাহলে আমি কিছু একটা ভাবছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।